আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু নিশ্চিত করল হামাস। আর এদিকে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দেশ ছাড়া করার আদেশ ট্রাম্পের। আর এরপরই থাকছে সিরিয়ায় আসাদের দল বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা। আর এদিকে টিকটক করায় বাবার আপত্তি, মেয়েকে হত্যা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু নিশ্চিত করল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হামাস এ তথ্য নিশ্চিত করেছে। গত বছর ইসরায়েলি হামলায় নিহত হন মোহাম্মদ দেইফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে তারা জুলাইয়ে দেইফকে হত্যা করেছে। তবে হামাস বিষয়টি নিশ্চিত করেনি। দেইফকে গাজায় হামাসের গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বিবেচনা করা হতো। ইয়াহিয়া সিনওয়ারের পরে ছিল তার অবস্থান। ইয়াহিয়া সিনওয়ারও গত বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। 1965 সালে খান ইউনুস শরণার্থী শিবিরে জন্ম তার। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থী শিবির প্রতিষ্ঠিত হয়। দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। 1987 সালে প্রথম ইন্তিদাফা শুরুর পর তিনি হামাসে যোগ দেন। তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ। 1989 সালে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন দেইফ। তখন 16 মাস কারাগারে ছিলেন তিনি। ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে বিজ্ঞান বিষয়ে ডিগ্রি নিয়েছেন দেইফ। পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। তবে নানা বিষয়ে তার আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কমিটির প্রধান ছিলেন। মঞ্চে অভিনয় করেছেন। গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অসংখ্য টানেল ও সুড়ঙ্গ রয়েছে। এই নেটওয়ার্ক উন্নয়নে কাজ করেছেন দেইফ। এছাড়া তিনি হামাসের বোমা বানানোর প্রকল্পের ভূমিকা রেখেছেন। তবে সচরাচর প্রকাশ্যে আসতেন না দেইফ। কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় দেইফের নাম রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে একাধিকবার হত্যা চেষ্টায় দেইফ একটি চোখ হারান। সেই সঙ্গে পায়ে গুরুতর আঘাত পান তিনি। 2014 সালে ইসরায়েলের বিমান হামলায় দেইফের স্ত্রী, 7 মাসের পুত্র সন্তান ও 3 বছর বয়সী মেয়ের মৃত্যু হয়। এদিকে দেইফের পাশাপাশি হামাসের উপর সামরিক কমান্ডার মারওয়ান ইসার মৃত্যুর কথাও জানিয়েছে হামাস। গত বছরের মার্চ মাসে ইসার মৃত্যুর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। আর এদিকে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দেশ ছাড়া করার আদেশ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশ অনুযায়ী ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল করে তাদের দেশ ছাড়া করা হবে। গত বছর গাজার গণহত্যার পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন তীব্র হয়। অনেক শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন। ট্রাম্প প্রশাসন দাবি করেছে এই আন্দোলনকারীরা সহিংস কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প বলেছেন, হামাস সমর্থকদের ভিসা বাতিল করা হবে। এদিকে আইন বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক মতামতের ভিত্তিতে কাউকে দেশ ছাড়া করা সাংবিধানিকভাবে ভুল হতে পারে। মুসলিম অধিকার বিষয়ক সংগঠনও এই আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আর এদিকে সিরিয়ায় আসাদের দল বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত 8 ডিসেম্বর তিনি রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে দেশটিতে তার রাজনৈতিক দল বাথ পার্টির কয়েক দশকের ক্ষমতার অবসান ঘটেছে। এবার তার দলকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ডি ফ্যাক্টো সরকার। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সংবিধানকে বাতিল করা হয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্রোহী নেতা আহমেদ আল সারা। তিনি আবু মোহাম্মদ আল জুলানি নামেও পরিচিত। তাকে অন্তর্বর্তীকালীন পর্যায়ে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এ পরিষদ তাদের কাজ পরিচালনা করবে। সানা জানিয়েছে, সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক প্রশাসনের মুখপাত্র হাসান আবদেল ঘানি এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সশস্ত্র গোষ্ঠীগুলো বিলুপ্ত করা হয়েছে। এসব গোষ্ঠীগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে একীভূত করা হবে। ঘানির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সকল সামরিক গোষ্ঠী বিলুপ্ত করা হয়েছে।
এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে। এছাড়া বিলুপ্ত সরকারের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থা সহ স্বৈরশাসক বাশার আল আসাদের দল বাথ পার্টিকেও বিলুপ্ত ঘোষণা করেন তিনি। গত মাসে আসাদ সরকারের পতনের পর রাজধানী দামেস্কে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার পরিবারের 54 বছরের শাসনের সমাপ্তি ঘটেছে মাত্র 12 দিনের বিদ্রোহী অভিযানে। বিদ্রোহীদের দ্রুত অগ্রযাত্রা এবং সরকারের পতন সিরিয়া এবং পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গত বছরের 7 নভেম্বর বিদ্রোহীরা আলেপ্পো শহরে হামলা চালিয়ে তাদের অভিযান শুরু করে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটি দীর্ঘদিন আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। 4 দিনের মধ্যেই বিদ্রোহীরা শহরের বেশিরভাগ এলাকা দখল করে নেয়। এরপর গত 1 ডিসেম্বর তারা আলেপ্পোর কিছু কুর্দি অধ্যুষিত এলাকা বাদে বাকি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর বিদ্রোহীরা হামা শহরের দিকে অগ্রসর হয় এবং 5 ডিসেম্বর সিরিয়ায় চতুর্থ বৃহত্তম শহরটিও তাদের দখলে চলে যায়। 7 ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের দিকে অভিযান শুরু করে। রাজধানী দামেস্কের দখল 8 ডিসেম্বর ভোরে বিদ্রোহীরা হোম শহর দখল করে এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয়। এ সময় আসাদ সরকারের সেনারা বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পিছিয়ে যায়। রাজধানীর নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রেসিডেন্ট বাশার আল আসাদ ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান। দীর্ঘ শাসনের সমাপ্তি আল আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল 1971 সালে বাশারের বাবা হাফিজ আল আসাদের হাত ধরে। প্রায় 3 দশক তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। 2000 সালে তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। তার শাসনামলে দেশে আধুনিকরণের কিছু প্রচেষ্টা দেখা গেলেও তা শিগগিরই দমনপীড়ন এবং কর্তৃত্ববাদী শাসনের রূপ নেয়। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে বাশারের বিরুদ্ধে গণপ্রতিবাদ শুরু হয়। শুরুতে তরুণদের বিক্ষোভ হিসেবে যাত্রা শুরু করা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে। আর এদিকে টিকটক করায় বাবার আপত্তি, মেয়েকে হত্যা। পাকিস্তানের কোয়াটায় সম্প্রতি এক বাবা তার কিশোরী মেয়েকে শুধু টিকটক ভিডিও বানানোর কারণে হত্যা করেছেন। হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে ফিরে আসার পর টিকটক ভিডিও বানাতে শুরু করেছিলেন। তার পোশাক, জীবনযাপন এবং চলাফেরা নিয়ে পরিবারের মধ্যে অসন্তোষ ছিল। এর মধ্যে তার বাবা আনোয়ারুল হক তার মেয়ের টিকটক ভিডিও দেখে ক্ষুব্ধ হন এবং এটি তাকে অপমানজনক মনে হয়। এ ঘটনায় হত্যার দায় স্বীকার করেছেন ওই মেয়ের বাবা আনোয়ারুল হক। পুলিশ জানায় তিনি প্রথমে দাবি করেছিলেন যে অন্য কেউ এই হত্যাকাণ্ডে জড়িত, তবে পরে তিনি নিজে এটি করেছেন বলে স্বীকার করেন। পরিবারের সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ড হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানে অনার কিলিং বা সম্মান রক্ষার নামে হত্যা একটি সাধারণ ঘটনা। 2016 সালে এ ধরনের হত্যাকাণ্ডের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করেছে সরকার। এটি পাকিস্তানের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তিগত স্বাধীনতার উপর প্রতিকূল প্রভাবের এক উদাহরণ।